আসসালামু আলাইকুম, আমি রাবি। মূলত আজকের এই ভিডিওতে আমরা কিভাবে সহজে হৃৎপিণ্ড আঁকতে হয় তা দেখব এবং আই হোপ এইভাবে হৃৎপিণ্ড আঁকলে মূলত আমরা সবচেয়ে ভালো মার্কস অর্জন করতে পারব। সো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। হৃৎপিণ্ড আঁকার জন্য প্রথমে আমরা একটি স্কেলের সাহায্য নিব এবং স্কেলটিকে হালকা একটু বাঁকা করব। বাঁকা করার পর আমরা স্কেলের 0 প্রান্তে এবং 7 প্রান্তে দুটি বিন্দু নিব, যাতে হৃৎপিণ্ডটি আমরা সহজেই আঁকতে পারি। দুটি বিন্দু আঁকার পর এটিকে আমরা একটু গাঢ় করে নিলাম এবং গাঢ়যুক্ত বিন্দুর একটি প্রান্তে আমরা পেন্সিল কম্পাসে কাঁটাযুক্ত স্থানটি রাখলাম এবং অপর প্রান্তে পেন্সিলের প্রান্তটি স্থাপন করার পর আমরা অপর প্রান্তে পেন্সিল প্রান্তটি বসিয়ে এটিকে আমরা নিচের দিকে বর্ধিত করলাম এবং একটি নির্দিষ্ট পর্যায়ে এসে আমরা থেমে গেলাম। এইভাবে আঁকার পর আমরা খাতাটিকে ঘুরিয়ে নিলাম এবং আবার সেম প্রসেসেই মূলত এইভাবে একটি নিচের দিকে দাগ দিলাম এবং একটি নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পর দাগটিকে আমরা থামিয়ে দিলাম। এইভাবে আঁকার পর আমরা দুটি প্রান্তকে পেন্সিলের সাহায্যে মিলিয়ে দিব, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমে গাঢ়ভাবে আঁকতে হবে না, প্রথমে আমরা হালকা হালকাভাবে আঁকবো। দেন একটা রেখা সৃষ্টি হলে আমরা এটিকে মুছে দিব এবং ওই রেখা মোতাবেক আমরা এটিকে আবার দ্বিতীয়বার আঁকার চেষ্টা করব। তাহলে আমরা অনেক সুন্দরভাবে এই চিত্রটিকে কমপ্লিট করতে পারব এবং চিত্রের মধ্যে কোনো স্পট থাকবে না। এখন আমরা আবার কম্পাসের সাহায্য নিলাম এবং কম্পাসের কাঁটাযুক্ত প্রান্তটিকে মূলত একটি বিন্দুতে স্থাপন করলাম এবং অপর প্রান্তটিকে পূর্বের বিন্দু থেকে কিছুটা আগে বসালাম। সেই স্থানে বসানোর পর আমরা ওই স্থান থেকে নিচের দিকে একটি টান দিব এবং একটি নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর আমরা এটিকে থামিয়ে দিব। এখন আঁকা সম্পূর্ণ হয়ে গেলে আমরা খাতাটি ঘুরিয়ে নিব এবং আবার ওই একইভাবে আমরা আবার ওই প্রান্ত থেকে মূলত নিচের দিকে একটি টান দিব এবং একটি নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর ওই টানটিকে আমরা থামিয়ে দিব। এইভাবে আঁকা সম্পূর্ণ হলে দেন আবার আমরা পেন্সিলের সহায়তায় হালকা হালকা করে এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব এবং অপর প্রান্তটিকেও ঠিক একইভাবে হালকা হালকা করে আমরা উপরের দিকে নিয়ে যাব। দেন একটা নির্দিষ্ট শেপ পাওয়ার পর আমরা ওইটাকে আবার গাঢ় করে আঁকবো। এভাবে আঁকার ফলে আমাদের অঙ্কন পদ্ধতি যেমন সুন্দর হবে, তেমনই মূলত মোছামুছির কোনো স্পট থাকবে না। মোছামুছির কোনো স্পট না থাকলে মূলত চিত্রের আকর্ষণীয়তা অনেক বেশি থাকে। যেমনটি আমরা বলেছিলাম একটি নির্দিষ্ট শেপ পাওয়ার পর আমরা এটিকে গাঢ় করে দেব, ঠিক সেই কাজটি এখন আমি করছি। আঁকার পর আমরা এই প্রান্ত থেকে এই দুটি প্রান্ত থেকে একটি করে দাগ বাইরের থেকে ভিতরের দিকে আনবো এবং অপর প্রান্তেও ঠিক একই কাজটি করব। এইভাবে কাজটি সম্পূর্ণ করার পর আমরা আবার পেন্সিল কম্পাসের সহায়তা নেব এবং এই পেন্সিলের প্রান্তটিকে আমরা ওই দুটি প্রান্তের মাথায় স্থাপন করব এবং সেখান থেকে মূলত দুটি করে দাগ আঁকবো বাহিরের দিকে। আঁকার পরবর্তীতে আমরা ওই দাগ দুটিকে একটু গাঢ় করে নিলাম, যাতে আমাদের চিত্রের সৌন্দর্য একটু বৃদ্ধি পায়। এখন এই প্রান্ত থেকে আমরা বাহিরের দিক থেকে ভিতরের দিকে একটি দাগ দিব, যেন এটিকে একটি পাখির বাঁকানো ঠোঁটের মতো যাতে দেখা যায়। এখন এই প্রান্ত থেকে আমরা হালকা হালকা করে এটিকে বাইরের দিকে বর্ধিত করব এবং অপর পাশেও ঠিক একই কাজ করার মাধ্যমে এই দুটি প্রান্তকে আমরা একসাথে যুক্ত করে দিব। কাজটি সম্পূর্ণ হওয়ার পর আমরা এটিকে গাঢ় করে দিব, কারণ আমরা আগেই বলেছি গাঢ় করার মাধ্যমে চিত্রের সৌন্দর্য এবং আকর্ষণীয়তা বৃদ্ধি পায়।
এখন এই প্রান্তে আমরা পূর্বের ন্যায় আঁকবো যেন এটিকে একটি পাখির বাঁকানো ঠোঁটের মতো দেখা যায়। ফার্স্টে আমরা হালকা হালকা করে আঁকছি। অপর প্রান্তটিকে আমরা মূলত বাইরের দিকে একটু করে বর্ধিত করে দিব এবং পাখির বাঁকানো ঠোঁটটিকেও আমরা সামঞ্জস্যতা রক্ষা করে মূলত বাইরের দিকে বর্ধিত করব। এখন এটিকে আমরা আমাদের পূর্ববর্তী কাজের ন্যায় গাঢ় করে দিচ্ছি যাতে আমরা চিত্রের সৌন্দর্যকে আরও বাড়াতে পারি। এখন এই প্রান্ত থেকে আমরা 3টি সরু সরু দাগ মূলত আঁকবো। এগুলো দ্বারা মূলত আমরা এক ধরনের রশ্মিকে নির্দেশ করছি এবং অপর প্রান্তেও ঠিক একইভাবে আমরা 3টি করে সরু সরু দাগ দিব। এখন আমরা আবার পেন্সিল কম্পাসের সাহায্য নিব এবং এটিকে একটি প্রান্তে স্থাপন করব। দেন হাতের সাহায্যে এটিকে একটি স্টেবল পজিশনে নিয়ে আমরা একটি দাগ দিলাম এবং ওই দাগ থেকে একটু ছোট করে আরেকটি দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমরা পেন্সিলের সাহায্যে এটিকে একটু নিচের দিকে বর্ধিত করলাম এবং একটা কাটার মতো অংশ সৃষ্টি করে এটিকে অপর প্রান্তের সাথে যুক্ত করলাম। যুক্ত করার পর এটিকে আমরা একটু গাঢ় করে দিচ্ছি অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমরা চিত্রের সৌন্দর্য বৃদ্ধি করতে চাই। দেন আমরা এই প্রান্ত থেকে আবার 3টি করে সরু দাগ দিলাম। এখন আমরা পেন্সিলটিকে এই প্রান্তে স্থাপন করলাম এবং এই স্থান থেকে উপরের দিকে আমরা মূলত 2টি দাগ সৃষ্টি করলাম। এই ক্ষেত্রে আমরা হালকা করে না এঁকে প্রথমে গাঢ় করে এঁকেছি এবং অপর প্রান্তটিকে আমরা ওই দ্বিতীয় রেখার সাথে যুক্ত করে দিলাম। যুক্ত করার পর ওই 2টি দাগ থেকে কিছু পরিমাণ দূরে আমরা আরও 2টি দাগ দিলাম। তারপর ওই 2টা দাগের ঠিক কিছুটা নিচ থেকে আমরা আরও 2টি দাগ দিলাম এবং ওই 2টি দাগের সাথে ওই দাগ দুটিকে আমরা যুক্ত করলাম। এখন এই প্রান্ত থেকে আমরা হালকা হালকা করে একটি দাগ নিচের দিকে নিয়ে আসব। আমরা অলরেডি বলেছি কেন আমরা হালকা হালকা করে আঁকি, যেহেতু আমরা আমাদের চিত্রে কোনো রাবারের মোছামুছির কোনো স্পট ফেলতে চাই না, তাই আমরা ফার্স্টে হালকা হালকা করে আঁকি। দেন এটাকে আমরা একটু মোটা করে আঁকবো। মোটা করে আঁকা হয়ে গেলে ওই দাগের সাথেই আমরা আবার আরেকটি দাগ দিব, যাতে অর্থাৎ এটাকে আমরা ডাবল বর্ডার বলতে পারি। এখন আমরা এই প্রান্ত থেকে একটি দাগ আঁকবো এবং এটাকে প্রথম অবস্থায় একটু সোজা নিব। দেন একটু দূরত্ব অতিক্রম করার পর এটাকে আমরা একটু বাঁকিয়ে দেব। দেন ওইটাকে আমরা আবার ডাবল বর্ডার করে এঁকে নিব। এইটা আঁকার পর এখন আমরা এই অংশটাকে এই দিকে একটু বর্ধিত করব। এই যে এইভাবে বর্ধিত করব এবং আরেকটা টান আমরা এইভাবে দেব। দেন এই যে অংশগুলো আছে এই অংশটুকুগুলোকে আমরা এই দিকে এইভাবে বর্ধিত করব এবং এইখানে এবং এই প্রান্ত এবং এই প্রান্তর মাঝখানে আমরা ভি শেপের মতো একটা অংশ দিব এবং এটাকে আবার ডাবল করে দেব। সেম টু সেম এই দিকটাকেও আমরা এইভাবে বর্ধিত করব। বর্ধিত করার পর তাদের মাঝখানে আমরা ভি শেপ করে একটা অংশ আঁকবো। এইভাবে আঁকার পরবর্তীতে আমরা এই দিকে মূলত আরেকটা দরজার মতো বা কপাটিকার মতো আঁকবো। তাই আমরা আবার মূলত পেন্সিল কম্পাস নিলাম। পেন্সিল কম্পাসের এক প্রান্তকে আমরা এই দিকে স্থাপন করব। স্থাপন করার পর আরেক প্রান্তকে আমরা ঠিক এই অংশের উপর রাখবো। এই অংশের উপর রাখার পর আমরা এই দিকে একটা টান দিব এবং আরেকটা টান দিব আমরা একটু এই পাশে। এই যে এইভাবে আমরা রেখে দিব। রাখার পর আমরা এটাকে এইভাবে আনবো। আনার পর এই যে এইভাবে আমরা দিব। দেওয়ার পর যদি আমরা শিওর হই না আর আমাদের কোনো ভুল ত্রুটি নেই, তখন আমরা এটাকে ডাবল করে আঁকবো, অর্থাৎ গাঢ় করে আমরা আঁকবো। আঁকার পরবর্তীতে এখন আমরা মূলত এইখানে ডাবল টান দিব, অর্থাৎ আমরা বলবো এখান দিয়ে রক্ত চলাচল করবে, অর্থাৎ রক্ত চলাচলের রাস্তা বা রক্তবাহিকা। দেন আমরা এইটুকুর সরাসরি অর্থাৎ এই প্রান্তটার এই পাশে আমরা নিয়ে আসবো। এটার পিছন দিয়ে আসবো যেহেতু, তাই এখানে আমরা আঁকবো না। এটাকে আমরা যাতে সোজা সোজা আঁকতে পারি তাই হালকা করে একটা দাগ দিয়ে নিলাম।
এই যে এইভাবে একটা আঁকবো এবং এইভাবে একটা আঁকবো, আবার এইটার সোজাসুজি এই প্রান্তে ঠিক এই দিকে একটা আঁকবো, ঠিক এই দিকে আঁকবো। আঁকার পর তাদের মাঝখানে আমরা ভি শেপের মতো করে একটা অংশ দিয়ে দিব। আঁকার পর আমাদের হৃৎপিণ্ড আঁকা অলমোস্ট শেষ। এখন আমাদেরকে এটা চিহ্নিতকরণ করতে হবে। চিহ্নিতকরণ করার আগে এই প্রান্ত থেকে আমরা 3টি লম্বা টান মূলত এইভাবে দিয়ে দিব। এখন আমাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। চিহ্নিত করার আগে আমরা মূলত রক্তটা কোন দিক দিয়ে আসবে বা কোন দিক দিয়ে যাবে এটা আমরা চিহ্নিত করব। এই যে এভাবে মূলত আমরা তীর চিহ্ন দিয়ে দিব। এই দিক দিয়ে রক্তটা আসছে এবং এই দিক দিয়েও মূলত রক্ত আসছে। কোনটার কি নাম একটু পর এটা আমরা দেখব। রক্তটা এইভাবে আসার পর এই দিক দিয়ে মূলত আসছে, আসার পরবর্তীতে আবার রক্তটা এই দিকে প্রবেশ করেছে, আবার এই দিক দিয়ে আসছে রক্তটি। আসার পর রক্তের একটি অংশ এই দিকে চলে গিয়েছে এবং আরেকটি অংশ এই পাশে, পর আরেকটি অংশ এই দিকে, এবং এদিক থেকে রক্ত মূলত এটার ভিতর দিয়ে আসছে। আসার পর এই জায়গায় আসছে রক্ত, আসার পর মূলত আবার এই জায়গা দিয়ে আবার উপরের দিকে চলে যাবে। এখন আমরা এটার নাম করব। এই যে এই প্রান্ত তীর চিহ্ন দেওয়া, এই প্রান্তটাকে আমরা বলবো ঊর্ধ্ব মহাশিরা, অর্থাৎ দেহের উপরের অংশ থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এই রক্তবাহিকার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করবে। এই অংশটুকুকে আমরা বলবো নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা এই অংশটিকে বলবো আমরা ডান নিলয়। দেন আমরা এই অংশটুকুকে বলবো ডান অলিন্দ। দেন এই অংশটুকুকে বলবো আমরা সেপ্টাম। এই অংশটুকুকে বলবো আমরা বাম নিলয়। এই অংশটুকুকে বলবো আমরা বাম অলিন্দ। দেন এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমরা বলবো পালমোনারি শিরা। পালমোনারি শিরা। দেন এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে বলবো আমরা পালমোনারি ধমনী। এবং মূলত রক্ত যখন এই দিক দিয়ে প্রবেশ করেছিল, প্রবেশ করার পর এই দিক দিয়ে বের হবে, অর্থাৎ এই যে রক্তটা এই দিক দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করে মূলত এই দিক দিয়ে বের হবে। এই যে এই দিক দিয়ে বের হবে এটার নাম মহাধমনী, অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত এই মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যাবে। এইভাবে আমরা হৃৎপিণ্ড আঁকতে পারবো সহজে। আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।